প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির রোজগার স্বাস্থ্য বিষয়ক আয়োজন। কেমন আছেন দর্শক? আজ আমরা কথা বলবো পোড়া রোগের চিকিৎসা। আপনারা জানেন যে শীতকাল আসলে নানাবিধ কারণে পোড়া রোগীর সংখ্যা আমাদের দেশে বেড়ে যায়। সেই জায়গাটি নিয়ে কিছু বাড়তি সচেতনতা তৈরির উদ্দেশ্যে আজকের এই আয়োজন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন অত্যন্ত প্রসিদ্ধ প্লাস্টিক সার্জন, ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি সহযোগী অধ্যাপক, বার্নো প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম দর্শক, আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা নিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। শীতের আগ দিয়ে প্রতি বছরই আমরা চেষ্টা করি বার্নের বিষয়টি আলোচনায় নিয়ে আসবার জন্য, মানুষের ভিতর সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। কিছু বেসিক কথা জেনে নিতে চাই যে শীতকালের সময় পোড়ার রোগীর সংখ্যা কী কারণে বেড়ে থাকে? ধন্যবাদ। আসলে শীতকালে যেটা হয় যে আমাদের গ্রামাঞ্চল বিশেষত সেখানে আমরা জানি যে কিছু কিছু এরিয়াতে শীতের প্রকোপ থাকে অনেক বেশি, এবং অনেক মানুষই শীতের যে বস্ত্র, সেই বস্ত্রটা ঠিকমতো হয়তো ব্যবহার করতে পারে না। তো এটা একটা ট্র্যাডিশনই বলতে পারেন যে আমাদের গ্রাম অঞ্চলে শীতকালে আগুন পোহাবার একটা, অনেকে ইচ্ছে করেও পোহায়, যে ট্র্যাডিশনালি পোহায়, যে একটা আগুন জ্বালালো, আগুন জ্বালায় সেটা মানে সবাই মিলে তার চারিদিকে বসে আগুন পোহানোর একটা, এটার যেমন একটা রীতি আছে, আবার একই সঙ্গে প্রয়োজনীয়তাও আছে। এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আপনি জানেন যে শহরেরও সব জায়গাতে কিন্তু মানে আমাদের এখানে যে গিজার সিস্টেম যেটা, সেটা নাই। তো যার ফলে শীতকালে তো আমরা কম বেশি কিন্তু এখন সবাই আমাদের জানি যে একটা পর্যায়ে দেখা যায় যে শীতটা বেশ তীব্রই পড়ে। হয়তো স্বাভাবিকভাবে সবই ঠিক আছে, একটা পর্যায়ে তীব্র শীত পড়ে, তখন কিন্তু শহর অঞ্চলের মানুষরাও গরম পানিতে গোসল করবার তাদের একটা প্রবণতা থাকে। তো এই যে একটা হচ্ছে আগুন পোহাবার ব্যাপার, আর একটা হচ্ছে যে গরম পানি গোসল করবার জন্য বা অন্যান্য কাজে ব্যবহার করবার জন্য এই যে গরম পানিটা ব্যবহার করা হয়, এইখানে আসলে এই দুইটা কারণে শীতকালে, অন্যান্য কারণ মানে বার্নের অনেক কারণ আছে, কিন্তু এই দুইটা কারণ সারা বছরব্যাপী থাকলেও শীতকালে আসলে এই দুইটা কারণ অনেক বেশি দেখা যায়। এই কারণে আমাদের যে অভিজ্ঞতা, আমরা গত মানে যদি আমাদের একদম স্ট্যাটিস্টিক্যালিও দেখি, গত 15 বছরের অভিজ্ঞতাতে আমরা দেখি যে শীতের সময় পার্সেন্টেজটা অনেক সময় নর্মাল যে টাইম তার থেকে প্রায় 50-60% রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ দুটি কারণে বেশি হয়ে থাকে। পোড়া রোগ বা বার্ন যদি বলি, যে সাধারণত কী কী দিয়ে একজন মানুষের বার্ন হতে পারে? আচ্ছা, বার্ন শব্দটা আমরা যেটা বলি যে বার্ন একটা ইনজুরি, এবং এই ইনজুরিটা যে কারণে হয়, অর্থাৎ হট অবজেক্ট আমাদের শরীরে যে কোনোভাবেই হোক, হট অবজেক্ট যদি আমাদের শরীরের কন্ট্যাক্টে আসে তাহলে সেটা বার্ন আমরা বলে থাকি। সেটা নানা কারণে হতে পারে। আমরা প্রথমত দুইটা কারণ বললাম, যে একটা হচ্ছে যে গরম যে কোনো কিছু, সেটা পানি, গরম পানি হতে পারে, রান্না করতে গিয়ে গরম তেল ছুটে যেতে পারে, আপনার কারখানাতে যে গরম পানি ব্যবহার হয় সেই পানি এসে গায়ে পড়তে পারে। এভাবে যে কোনো লিকুইড, অর্থাৎ হট লিকুইড যদি আপনার শরীরে এসে লাগে, সেটা একটা অন্যতম কারণ, এবং এটা বেশ পার্সেন্টেজটা অনেক বেশি। আরেকটা কারণ হচ্ছে আপনার শরীরে যদি সরাসরি আগুন লেগে যায়, তো রান্না করতে গিয়ে এটা হতে পারে। আমরা আগেই বললাম যে গরম শীতকালে যখন আগুন পোহাতে গিয়ে সেখান থেকে লাগতে পারে, এবং অন্যভাবে যেমন হয়, যেমন একটা আপনার ঘরে বসে আপনি আছেন রাতের বেলায়, আপনার এসি বাস্ট হয়েও কিন্তু সেখান থেকে হয়তো অন্য জায়গায় আগুন লাগে, সেখান থেকে আপনার শরীরে যেতে পারে। এর বাইরে আরও কিছু বিষয় আছে, যেমন আমরা জানি যে ইলেকট্রিক বার্ন একটা বিষয় আছে। ইলেকট্রিক বার্নের ব্যাপারটা কিন্তু আমাদের দেশে খুব ডিভাস্টেটিং। এটার পার্সেন্টেজ আমরা একটা সময় ছিল, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, বিদেশের স্ট্যাটিস্টিক্সে ইলেকট্রিক বার্নের সংখ্যা প্রায় 5%-এর কম, কিন্তু আমাদের রিসেন্ট স্টাডিতে বা অবজারভেশন আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটাতে ইলেকট্রিক বার্নের পরিমাণ কিন্তু অনেক বেশি। নিয়ারলি এটা 20-25% ইলেকট্রিক বার্ন হচ্ছে, এবং এটা খুব অ্যালার্মিং একটা সিচুয়েশন। এর বাইরে আরেকটা বার্ন ছিল, যেটা এখন অবশ্য কম। এটা আমি বলবো যে দেশের মিডিয়া সহ সব মানুষের প্রচেষ্টাতে এই বার্নটা কমে গেছে। সেটা ছিল অ্যাসিড বার্ন। অ্যাসিড বার্ন এখনও আমরা পাই, তবে সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে অ্যাক্সিডেন্টাল। অর্থাৎ আমরা জানি যে সোনার দোকানে যারা কাজকর্ম করে বা বিভিন্ন কারখানাতে যারা কাজ করে, তাদের সেখানে অ্যাসিড লাগে, সেটা অ্যাক্সিডেন্টাল বার্ন হিসাবে আমাদের কাছে আসে।
এর বাইরে আরেকটা বার্ন বেশ হয়, সেটা আমরা বলি কন্ট্যাক্ট বার্ন। ধরেন আপনি একটা হট অবজেক্ট নিয়ে কাজ করছেন, সে ফর এক্সাম্পল যে আপনি অনেকে যারা স্ট্রি করে, হ্যাঁ, লন্ড্রিতে কাপড় চোপড় ইস্ত্রি করে, সেরকম গরম কোনো কিছু নিয়ে কাজ করার সময় অ্যাক্সিডেন্টালি লেগে যায়, এটার পরিমাণও কিন্তু বেশ আসে, আমরা দেখতে পাই। এবং সর্বশেষ আরেকটা বিষয় নিয়ে আমরা বলি, যেটা আমাদের দেশে খুবই কম, বাইরের দেশে খুবই পাওয়া যায়, সেটাও এক ধরনের বার্ন, সেটাকে বলে ফ্রস্ট বাইট। এটাও এক ধরনের বার্ন, একটা স্পেশাল টাইপ অফ বার্ন। আর বিশেষ ধরনের একটা বার্ন পাওয়া যায়, সেটা যখন মানে অ্যাক্সিডেন্ট হয়। এই যে বড় বড় কল কারখানাতে অনেক সময় বড় বিল্ডিংয়ে যখন বার্ন হয়, সেখানে বার্ন থেকে মানে অনেক সময় দেখা যায় ওখানে কোনো আগুন নাই, ফ্লেম নাই, কিন্তু ধোঁয়ার কারণে, আবদ্ধ থাকার কারণে, আবদ্ধ ঘরে এটা হওয়ার কারণে ইনহেলেশন বার্ন হয়। সেটাতে এক্সটার্নাল বার্নের থেকে ইন্টারনাল বার্ন, অর্থাৎ লাংস অনেক সময় বেশি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়। সেটা খুব এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা বলি বেক ইনজুরি। বেক ইনজুরি মানে কি, এই যে প্রচুর মানে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ উৎপন্ন হওয়ার ফলে ধরেন ধোঁয়াও নাই, শুধু তাপ আছে, আপনি ঘরের মধ্যে আবদ্ধ থাকলেন, সেখানে এই তাপের ফলে আপনার বাইরের মানে এটা বেকিং, আমরা যেমন বেকিং করে, যে এটা বেকাররা যে বেকিং করে, এরকম আপনার বাইরের দিকে ভালো আছে, আর স্কিন দেখে আপনি বুঝবেন না বার্ন হয়ে গেছে, কিন্তু ভিতরটা ওই তাপে ভিতরটা পুড়ে যায়। তো এগুলো মোটামুটি কমন যে বার্নগুলো আমরা সচরাচর পেয়ে থাকি, সেগুলো হচ্ছে এটার মধ্যে পড়ে। খুব সহজ কিছু সিচুয়েশন থেকেই আলোচনার সামনে এগোতে চাই, যে বাসায় যদি কারো হাত পুড়ে যায়, যে হয়তো তিনি রান্নার কাজ করছিলেন অথবা স্ত্রী দিয়ে কাপড় আয়রন করছিলেন, সে সময় হাত পুড়ে গিয়েছে, তখন তাৎক্ষণিক আসলে কি করণীয়? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা সম্পর্কে আমার মনে হয় সব সাধারণ মানুষেরই একটা সাধারণ জ্ঞান থাকার দরকার আছে। সেটা আমি যে কথাটা আগেই বলেছিলাম, যে বার্ন হয় কি, আমার শরীরের সঙ্গে যে কোনো ধরনের গরম বস্তু, এবং যেটা যত বেশি গরম এবং যতক্ষণ শরীরের কন্ট্যাক্টে থাকবে, তত বেশি কিন্তু বার্ন হবে। তো সাধারণভাবে কি হয়, যে ধরেন গরম পানিতেই হলো, গরম পানিতে হলে ওখানে গরম পানি লেগে গেল, বার্ন হলো। এই বার্নটা কিন্তু এই যে হিটটা আস্তে আস্তে প্রপাগেট করতে থাকে ইন্টারনালি। তো আমরা প্রথম কথাই হচ্ছে যে আপনার গরমের মানে পোড়ার যে উৎস, সেটা গরম পানি হোক, যেটা আগুন হোক, হোয়াট এভার দি থিং, সেই উৎস থেকে আপনার ভিকটিমকে সরাতে হবে। দিস ইজ দি ফার্স্ট থিং, যে আপনার ভিকটিমকে সরাতে হবে। তো ধরেন যেভাবেই হোক সরানোর ফলে যে কাজটা করতে হবে, আপনাকে ওইখানে একটা এই যে তাপ যেটা থাকলো, সেই তাপটাকে ডিসিপিটেট করতে হবে, এটা কমাই দিতে হবে। সেটা করবার প্রধান উপায় কি, আপনি একটা ফ্লোয়িং ওয়াটারে, ঘরে যদি মানে মনে করেন যে কল থাকে, ট্যাপ থাকে, এটা কিন্তু আপনাকে বরফ দিয়ে চেপে রাখতে হবে না। অনেক সময় বরফ দিলে ভেসোস্পাজম হয়ে আরও বার্ন হতে পারে। আপনাকে একটা ফ্লোয়িং ওয়াটার ছেড়ে দিয়ে তার নিচে আপনার শরীরের যদি বড় অংশ আপনি শাওয়ার ছেড়ে দিলেন, যে তার নিচে আপনি 15 থেকে 20 মিনিট কন্টিনিউয়াসলি যদি ওখানে পানি দেওয়া হয়, আমরা কিন্তু বলি যে খুব ঠান্ডা পানি না, কারণ ভেসোস্পাজমের একটা বিষয় থাকে। এই জন্য স্বাভাবিক পানিটাই আপনি কমাই দিলে আপনার যে এই যে হিটটা ক্রমাগতভাবে ভিতরের দিকে যেতে পারে না, অর্থাৎ হিটটা ডিসিপিটেট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার এটা একেবারেই প্রাথমিক, সবার আগে। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনার যদি বাসায় যদি কোনো অয়েনমেন্ট থাকে, বিশেষত আমরা বলি যে সিল্ক ক্রিম জাতীয় অয়েনমেন্ট অথবা অন্য কোনো অয়েনমেন্ট, সুদিং অয়েনমেন্ট থাকে, সেই অয়েনমেন্টটা আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে কি হবে, যে আপনার এই যে জ্বালা পোড়ার যে বিষয়টা থাকবে, সেটা কমে যাবে, এবং সাথে সাথে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। ইন দ্য মিন টাইম যে ঘটনাটা ঘটে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এটা করবার পরে মানে আইদার পেস্ট অথবা ডিম ভেঙে ওইটার উপরে দেওয়া হয় বার্নের জায়গায়। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি কমন, এবং এইটা সবচেয়ে বেশি প্রবলেম করে, যে যখন বার্নের চিকিৎসা করতে গিয়ে আমরা যেটা করি, যে ওগুলো আগে ফেলে দিয়ে নতুন করে চিকিৎসা করি। তো যার ফলে এইরকম একটা জিনিস যখন এই বার্নের জায়গাতে দেওয়া হয়, এটা একটা প্রেশার পড়ে, এটার ফলে সুপারফিশিয়াল বার্ন অনেক সময় ডিপ বার্ন হয়ে যায়। তো এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনি যদি আপনার পাশে অন্য কিছু নাও থাকে, আপনি বার্ন হওয়ার পরে গরম পানির মানে ফ্লো দিলেন, দেওয়ার পরে আপনি একটা শুকনা পরিষ্কার কাপড় দিয়ে আপনার শরীরটাকে জড়িয়ে, বা যেখানে ক্ষত হয়েছে সেটা জড়িয়ে নিয়ে আপনি নিকটস্থ চিকিৎসকের কাছে চলে যাবেন। তার পরবর্তীতে
এই অনুসারে এটা চলবে। জি। এটাই আর কি। দর্শক, আলোচনা হচ্ছিল বার্নের প্রাথমিক করণীয় নিয়ে। এই ক্ষেত্রে কিন্তু কিছু দেখা যায় যে আমরা বাসাতে এমনকি শহরাঞ্চলেও আমরা এই ভুলগুলো করে থাকি হরহামেশা। যে জায়গাটি পুড়ে গিয়েছে সেই জায়গায় পেস্ট ব্যবহার করছি, ডিম ব্যবহার করছি। গ্রামাঞ্চলে হয়তো মানুষ আরও অন্যান্য জিনিস ব্যবহার করে, কিন্তু এটি আসলে কোনো উপকারী ভূমিকা নেই, বরং কিছুটা চিকিৎসা ক্ষেত্রে জটিলতা তৈরি করছে। সামনে আরও আলোচনা রয়েছে এই বার্ন নিয়ে, তার আগে যেতে হচ্ছে বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আলোচনা শুরু হচ্ছে। কেমন আছেন? আজ কথা বলছি পোড়া রোগীর চিকিৎসা নিয়ে। আলোচনা হলো বাংলাদেশে শীতকালে কেন পোড়া রোগীর সংখ্যা বেড়ে যায় এবং সাধারণত একজন মানুষ কী ভাবে বার্নে আক্রান্ত হতে পারেন। এর বাইরে জেনে নিয়েছি আমরা ঘরে হঠাৎ করে হাত পুড়ে গেলে কি করণীয়। কেবলমাত্র পানিতে হাতটি বা যে জায়গাটি পুড়ে গিয়েছে সেই জায়গাটি ফ্লোয়িং ওয়াটারের রাখতে হবে 15 থেকে 20 মিনিট, তারপর চিকিৎসকের কাছে যেতে হবে। স্যার, যে জায়গাটিতে আলোচনা এগোচ্ছিল, আপনি বলছিলেন যে এই ধরনের বস্তুগুলো ব্যবহার আসলে ক্ষতি বাড়াতে পারে। বিশেষ করে যখন ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে দেখি যে গৃহস্থালিতে কাজ করতে যেয়ে বা যারা আমাদের অনেকেই আছেন ইলেকট্রিশিয়ান যে ভাইরা আছেন, তারা কখনো কখনো ইলেকট্রিক বার্নের শিকার হচ্ছে। এই বার্নে তো বাহ্যিকভাবে দেখতে আসলে খুব একটা খারাপ দেখায় না। অন্যান্য আগুনে পুড়ে গেলে যেরকম সারা শরীর ঝলসে যাচ্ছে, ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে তো তেমনটা দেখা যায় না বাইরে থেকে। কিন্তু অনেক ক্ষেত্রেই শোনা যায় এই রোগীগুলোকে আসলে চিকিৎসা দিয়েও অনেক ক্ষেত্রে সেভ করা যায় না। ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে এই বাড়তি জটিলতাটি কেন, বা কোথায় ঝুঁকি বেশি হচ্ছে? ধন্যবাদ। আমি আবার সেই বেসিক কথাটাই বলবো যে কোনো বার্নে কতটুকু ক্ষতি হবে এটা ডিপেন্ড করবে যে কি পরিমাণে হিট তার শরীরে যাচ্ছে। তো ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার কত ভোল্টেজে বা কত পাওয়ার সে তার শরীরে প্রবেশ করছে। হাউস হোল্ডে সাধারণভাবে আপনারা জানেন যে 220 ভোল্টের মতো ইয়ে থাকে। এই হাউস হোল্ডে যতটা সমস্যা হয় তার থেকে বেশি কারখানাতে, যেটা 440 বা আরও বড় যেটা মেন লাইন থেকে যদি কেউ হয়, তো সেখানে ক্ষতির মাত্রাটা ডিপেন্ড করবে যে আসলে সে কোন ধরনের ইলেকট্রিকেশনের শিকার হচ্ছে। ইভেন অনেক ক্ষেত্রে যেটা হয়, পেশেন্ট আমাদের কাছে ব্রড ডেড নিয়ে আসে, অর্থাৎ তার মানে ইলেকট্রিসিটি তার শরীরে এমন লেভেলে প্রবেশ করে যে তার হার্টটা স্টপ হয়ে যায়। তো বাট যে জিনিসটা আপনি বললেন যে মানে বাইরে থেকে বোঝা না, ব্যাপারটা ঠিক ওরকম না। যেমন ধরেন আপনার শরীরে আগুন লেগে গেলে তো বিশাল অংশ আপনার শরীরে জামা কাপড় আছে, আপনি বিশাল অংশ পুড়ে যাবে। আর এখানে ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, যদি সরাসরি একটা এন্ট্রি এবং এক্সিট উন্ড থাকে, সেখানে হয়তো দেখা যাবে যে আপনার পায়ের মধ্যে একটা এন্ট্রি উন্ড থাকলো আর অন্য জায়গা দিকে বের হয়ে গেল। এটা অনেকটা বুলেটের মতো। ওইখানে একটা ছোট্ট উন্ড পাইলেন, বাট বাইরে দিয়ে যখন এটা বের হয়ে গেছে সেখানে একটা বড় উন্ড পাইলেন। কিন্তু ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এইটা ফ্লেম বার্নের মতো হয়, অর্থাৎ ফ্ল্যাশ বার্ন আমরা যেটা বলে থাকি। সেই আপনি দেখা গেল যে আপনি মাঝে মধ্যে দেখবেন যে স্পার্ক হচ্ছে ইলেকট্রিক। কেউ যদি ওরকম স্পার্কের শিকার হয় তাহলে তার শরীরে কিন্তু আগুন ধরে যাবে, তখন কিন্তু সেটা আসলে ইলেকট্রিক বার্ন থাকবে না, সেটা হয়ে যাবে ফ্লেম বার্ন। তো মেজর ইলেকট্রিক বার্ন যেটা, দ্যাট ইজ ভেরি ডিভাস্টেটিং অ্যান্ড ডেঞ্জারাস। যেটাতে হয় বিশেষত এই ঘটনাগুলো ঘটে হচ্ছে, আমরা জানি যে আমাদের দেশের এই যে ছাদগুলো, খোলা ছাদগুলো, আপনি হয়তো তাকিয়ে দেখবেন যে খোলা ছাদগুলোর উপরে অনেক ইলেকট্রিক তার যায়। তো এই রিসেন্ট আমরা ইয়েতে দেখছি বিভিন্ন মৌসুমগুলোতে, যেমন মানে পালা পার্বণের মৌসুমগুলোতে ঘুড়ি উড়াতে যায়, যখন দেখবেন ছাদের উপরে উঠে ঘুড়ি উড়াতে যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই বাইরের তারের স্পর্শ লেগে ইয়াং ছেলেরা অনেকেই এমনভাবে তাদের বার্ন হয় যে তাদের হাত পর্যন্ত, পা পর্যন্ত কেটে ফেলতে হয়। তো এটা একটা দিক। আর যারা ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান বললেন যাদেরকে আপনারা, তাদের কিন্তু মানে এই প্রিকশনটা খুবই কম থাকে আমাদের দেশে। এবং প্রাইভেট যারা কাজ করে বিশেষত, তারা সরাসরি দেখা যাচ্ছে যে কোনো ধরনের প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই তারা এই কাজগুলো করছে। এবং এখানে আমি বললাম যেটা হাই ভোল্টেজ, এই হাই ভোল্টেজের কারেন্ট যখন তার শরীরে প্রবেশ করে, তখন মানে তার শরীরের শুধু চামড়া না, চামড়া, তার চর্বি, তার মাংস, তার রক্তনালী, নার্ভ, এমনকি বোন পর্যন্ত পুড়ে যেতে পারে। এবং সেটা এত ডিভাস্টেটিং যে মানে এমন ঘটনা আমরা বহু পেয়েছি
যে একটা মানুষের তার 4 লিম্ব অর্থাৎ দুটো হাত দুটো পা পুরো মানে সবই কেটে ফেলতে হয়েছে। এবং এটা আমরা জানেন যে ইয়াং বয়সের মানুষ যেহেতু কাজে যায় এরাই শিকার হয়। অর্থাৎ এই ইলেকট্রিক বার্নটা আমাদের দেশের মানে ওয়ার্কিং পিপলদের একটা বড় অংশ, যারা ওয়ার্কিং পিপল তাদেরকে কিন্তু ডিসেবল করে দিচ্ছে। এবং এই জন্যে ইলেকট্রিক বার্ন অন্যান্য বার্নের থেকেও আরও অনেক বেশি ভয়াবহ। সেই কারণে আমরা ইলেকট্রিক বার্নের ব্যাপারে আমার মনে হয় যে এটা মানে ওয়ান্স আপনি ইলেকট্রিকেশন হয়ে গেলেন তাহলে কিন্তু অন্যান্য বার্নের যে মানে পার্সেন্টেজটা কিন্তু এখানে মুখ্য না। অন্যান্য বার্নে যেমন আমরা বলি 50, 60, 80%, মানে একটা বার্নের পেশেন্টের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে দুইটা জিনিস থাকে, একটা কত পার্সেন্টেজ পড়লো এবং কত ডেপথে গেল। তো ইলেকট্রিক বার্নের ডেপথটা সেটা এমনই ডেপথ হয় যে মানে সেটা থেকে হয়তো আপনি তার লিম্ব বা বডির যে অংশে যায় সেই অংশ সেভ করা যায় না। এই জন্য এটা অনেক বেশি ভয়াবহ। এই জায়গাটিতে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আপনি বলছেন যে শীতকালে আগুন পোহাতে গিয়ে আমাদের উত্তরাঞ্চলে তো বেশ শীত পড়ে, হয়তো এখনও পড়েনি, সামনে হয়তো সেই সময় আসছে, যদি কেউ আগুন দিয়ে তার গায়ে আগুন ধরে যায় তার জামাতে, সেই ক্ষেত্রে করণীয় কি? যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে দৌড়াদৌড়ি করছেন, ছটফট করছেন যে আগুন লেগে গেছে, এই আতঙ্কে, তাতে আসলে কি লাভ হবে? না, এটা খুবই আরেকটা গুরুত্বপূর্ণ মানে সাধারণ জ্ঞানের বিষয় যেটা সবার জানা উচিত। সেটা আমরা বলি যে প্রথম কথায় আমি যেটা বলেছি যে স্টপ দ্য বার্নিং প্রসেস। আপনার শরীরে বা কোথাও যদি আপনার আগুন লাগে তো আপনি এটা কিভাবে করবেন? প্রথম কথা হচ্ছে যে আপনার আশেপাশে যদি অন্য কোনো কাপড় চোপড় থাকে, ধরেন লাগলেও আশেপাশে মানুষজন আসে, সেই কাপড় চোপড় দিয়ে তার শরীরে মানে আমরা কিভাবে বলি যে এটাকে যদি আমরা ঝাপটা দিই বা দিয়ে আগুনটা করতে পারি। এমন যদি কিছু না থাকে তাহলে ইমিডিয়েটলি তাকে কি করতে হবে? তাকে শুয়ে পড়তে হবে, শুয়ে পড়ে তাকে গড়াগড়ি দিতে হবে। এই যে মাটিতে গড়াগড়ি দিলেও কিন্তু তার এই মানে আগুনটা নিয়ে যাবে। অর্থাৎ আপনার প্রথম কথা হচ্ছে আপনার স্টপ দিস প্রসেস। এই আগুনে মানে পুড়ে যাওয়ার যে কন্টিনিউটি, এটা আপনাকে প্রথমে বন্ধ করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে অবশ্যই আপনার শরীরের যে কাপড়টা আছে সেই কাপড়টা খুলে ফেলতে হবে। এখন এই জায়গাটাতে একটা বড় ধরনের আমরা শিকার হই, যেটা বিশেষত কোনো মহিলার শরীরে যদি আপনার আগুন ধরে এবং সেটা যদি খোলা জায়গাতে হয়, তারা কিন্তু পুড়ে মরে যাবে, তাও কিন্তু শরীর থেকে কাপড় তারা খুলবে না। এটা কিন্তু খুব মানে বড় ধরনের প্রবলেম। তাহলে এই জায়গাতে আমরা একটা বেশ বড় ধরনের সমস্যার সম্মুখীন হই। সুতরাং আপনার শরীরে কখনো আগুন লেগে গেলে আপনার প্রথম কথা হচ্ছে যে আপনাকে আগুনের সোর্স থেকে দূরে যেতে হবে। আপনার আগুনটা নিভানোর জন্য আইদার আপনার মানে ভেজা কম্বল বা কাপড় চোপড় যদি কিছু থাকে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। পানির সোর্স থাকলে তো অবশ্যই আপনি পানি দিয়ে দেবেন, আর সেই সোর্সটা না থাকলে সর্বশেষ আপনি যেটা করবেন, সাথে সাথে ইমিডিয়েটলি আপনি শুয়ে পড়ে মাটিতে আপনি লগের মতো করে আপনি গড়াগড়ি খেতে থাকবেন। সেটাতে আপনার আগুনটা হয়ে যাবে। এবং একই সঙ্গে বার্নের যে কাপড় চোপড়টা সেটা আপনার শরীর থেকে ফেলে দিতে হবে। হয়তো সেক্ষেত্রে প্রাইমারিলি অন্য কোনো কাপড় যা কিছু আছে মানুষের কাছে সেটা তাকে দিয়ে দিবে, বাট ইমিডিয়েটলি এই কাজটা করতে হবে। তাহলে আপনার বার্নিং যে প্রসেসটা, আমি আগেই বলেছি যে আপনাকে শরীরে এই বার্নিং প্রসেসটা, হিটটা কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকে, যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ এটা পুড়তে থাকবে। অর্থাৎ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে এই মানে গরম জিনিসটার থেকে দূরে থাকতে হবে। সুতরাং এই প্রসেসটা খুবই সিম্পল, অর্থাৎ আপনি স্টপ, দূরে থাকবেন, শুয়ে পড়বেন, গড়াগড়ি খাবেন, কাপড় চোপড় যেটা আছে শরীর থেকে ফেলে দিবেন। তারপরে আবার আপনি ওই জায়গাতে আগের মতোই পানি দিতে থাকবেন। যদি সরাসরি পড়ে তাহলে আপনি শাওয়ারের নিচে চলে যাবেন, অথবা গ্রাম অঞ্চল হলে আপনি পুকুরেও গিয়ে আপনি পুকুরের মধ্যে গিয়েও আপনি পুরাটা শরীরটা সংস্পর্শে থাকতে পারেন, ভিজিয়ে ফেলতে পারেন। অর্থাৎ প্রাথমিক কি করণীয় সেটির একটি স্পষ্ট ধারণা সহজ করে আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে পৌঁছানো গিয়েছে বলে আমি মনে করি। বার্নের চিকিৎসার জন্য আলাদা আলাদা স্পেশালাইজড বার্ন ইউনিটের প্রয়োজন আসলে কেন হয়? মানে সাধারণ হসপিটালগুলোতে এর চিকিৎসা দেওয়া হয়, যখন প্রয়োজন দেওয়া হচ্ছে না তা না, কিন্তু আলাদা করে একটা আলাদা সেট আপের প্রয়োজনীয়তাটি আসলে কোথায়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বার্নকে বলা হয় একটা স্পেশাল টাইপ অফ ইনজুরি, এবং সারা পৃথিবীতেই মানে বার্নের চিকিৎসাটা একটা স্পেশালাইজ সেন্টারে হয়। জেনারেল বার্ন হসপিটালগুলোতে প্রাথমিকভাবে আমরা যে কথাগুলো বললাম, যে প্রাথমিক যে ইনজুরিগুলো হয় ছোটোখাটো ইনজুরি,
এই ইনজুরিগুলা যে কোনো সার্জন বা যে কোনো ফিজিশিয়ান তার যদি বার্ন সম্পর্কে মোটামুটি একটা ট্রেনিং থাকে তাহলে সে দিতে পারেন। কিন্তু বিশেষত বার্ন যদি পরিমাণ বেশি হয়, হ্যাঁ, এবং সেটার থিকনেস যদি বেশি হয়, অর্থাৎ শরীরের ডেপথে বেশি পৌঁছে যায়, সেই ক্ষেত্রে আপনাকে স্পেশালাইজড ইনস্টিটিউশন যেখানে বার্নের সেন্টার আছে সেখানে আপনাকে চিকিৎসা দিতে হবে। এর কারণটা কি? কারণটা হচ্ছে, সে ফর এক্সাম্পল, যে আপনি একটা ইনজুরিতে পড়লেন, আপনার শরীরে ট্রমা হলো, আপনার শরীর থেকে রক্ত বের হয়ে গেল। তো আপনি সেক্ষেত্রে যদি ইমিডিয়েটলি তার ভলিউমটা রিপ্লেসমেন্ট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু সে কিন্তু রিকভার করবে এবং ওই নর্মাল ইনজুরিকে আপনি ট্রিট করলেও আর কোনো সমস্যা নেই। কিন্তু বার্ন যখন আমরা বলি যে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি 10%-এর উপরে যায়, এবং অ্যাডাল্ট যারা, মানে অ্যাডাল্ট গ্রুপ যেটাকে আমরা বলে থাকি, সেই অ্যাডাল্ট গ্রুপ যদি 20%-এর উপরে যায়, তাহলে আমাদের শুধু যে লোকালি, অর্থাৎ শরীরে যে জায়গাটা পুড়লো শুধু যে সেই জায়গাতে সমস্যা হবে তা না, এর একটা সিস্টেমিক ইফেক্ট হবে। এই সিস্টেমিক ইফেক্টটাকে ম্যানেজ করতে গেলে আপনাকে স্পেশালাইজড সেন্টারে যেতে হবে, কারণ তার এইটাকে আপনাকে অনেক ক্যালকুলেটিভ ওয়েতে এই চিকিৎসাটা দিতে হবে। তা না হলে এই পেশেন্ট আপনার শুধু যে বার্নের কারণে হবে তা না, পরবর্তী পর্যায়ে তার সেপসিস হয়ে এবং সিস্টেমিক অর্গান যে ফেলিওর আছে, সেই অর্গান ফেলিওরে এই পেশেন্টগুলো মারা যেতে পারে। জি, অর্থাৎ প্রাইমারি যে ক্রাইসিসটুকু সেটি হয়তো সাধারণ হসপিটালগুলোতে করা সম্ভব, তবে স্পেশালিস্ট কেয়ারটি একটি ডেডিকেটেড বার্ন সেন্টারেই করা উত্তম হবে। বাংলাদেশের প্রেক্ষাপট যদি জেনে নিতে চাই যে আমাদের দেশে সরকারি ভাবে কতগুলো বার্ন ইনস্টিটিউট বা বার্ন সেন্টার রয়েছে? আচ্ছা, আমরা যদি একেবারে ইনস্টিটিউটের কথা বলে থাকি, এই মুহূর্তে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি একটা আছে, একটা 500 বেডের হসপিটাল, সেখানে বার্নের সঙ্গে প্লাস্টিক সার্জারির অন্য চিকিৎসাও দেওয়া হয়ে থাকে। এটা একেবারেই বিশেষায়িত একটা হসপিটাল, মানে এইখানে এটার মতো আর দ্বিতীয়টা বাংলাদেশে নাই। এটা শুধু বাংলাদেশে না, এটা গর্বের ব্যাপার যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যেও বোধহয় এত বড় বার্ন প্লাস্টিক সার্জারির কোনো সেন্টার নাই। আর অন্যান্য মেডিকেল কলেজগুলো যেটা আছে, টারশিয়ারি যে মেডিকেল কলেজ হসপিটাল, যেমন ঢাকা মেডিকেল কলেজ বা চিটাগং, রাজশাহী, এরকম বড় বড় যে মেডিকেল কলেজগুলো আছে, এগুলোতে বার্নের আলাদা ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ বার্নের জন্য ডিপার্টমেন্ট আছে স্পেশালি, যেমন অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে সাধারণভাবে প্রশিক্ষিত প্লাস্টিক সার্জন আছে যারা বার্ন সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ, সেখানে তারা এই সাপোর্টটা দিয়ে থাকেন। তো এই তারপরেও মানে পরিমাণটা, যে পরিমাণে বার্ন আমাদের দেশে হয় এবং যে পরিমাণে হসপিটালাইজেশনের দরকার, আমরা আগেই বললাম যে ওই পার্সেন্টেজ যেটা বয়স্ক এবং বাচ্চাদের জন্য 10% এবং বড়দের জন্য 20%-এর উপরে গেলে তাদের কিন্তু হসপিটালাইজেশন করতে হয়, অর্থাৎ তাকে ইনপেশেন্ট হিসাবে হসপিটালে থেকেই চিকিৎসা নিতে হয়। এর বাইরের পেশেন্টগুলোকে হয়তো আমরা আউটডোর বেসিসে, ওপিডি বেসিসে চিকিৎসা দিয়ে থাকি। তো এই যে মানে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের কিন্তু মানে বার্নের বেডের সংখ্যা 1,500 কাছাকাছি, সব মিলিয়ে যদি আমরা সমস্ত করতে পারি তাহলে তার বেশি হবে, 1,500-এর মানে এর কমই হবে, এর বেশি হবে না। কিন্তু আমাদের প্রতি মুহূর্তে যে পরিমাণে বার্ন হয়, আপনি এভারেজ মনে করেন যে বৎসরে যে আমরা বার্ন পাই তাতে প্রায় 6 লাখের কাছাকাছি বার্ন হয়। এর মধ্যে অন্তত 50,000-এর বেশি রোগীর আসলে হসপিটালাইজেশন লাগে। এবং আপনি জেনে রাখবেন যে একটা হাসপাতালে যদি বার্নের রোগী একটা ভর্তি হয়, সে কিন্তু অন্যান্য রোগীদের মতো 2 দিন বা 3 দিনের মধ্যে হসপিটাল থেকে যেতে পারে না। অনেক রোগীরই মানে একাধিক অপারেশন করতে হয়। এমন রোগীও আছে বার্ন হয়ে এসে তাকে 6 মাস ধরে হসপিটালে থাকতে হতে পারে। অর্থাৎ যে কারণে মানে এই যে বেডের মানে আপনি সহজে টার্নওভার না হওয়ার কারণে বেডের অকুপেন্সি কিন্তু থাকে, যার ফলে অনেক রোগীকেই আমরা হসপিটালে ভর্তি করতে পারি না। এবং দূর দূরান্ত থেকে যারা আসে, অনেক রোগী কিন্তু হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেবার কথা, তারা সেটাও বোঝে না। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার মনে হয় এই বিষয়টাও মানে কখন আপনি একটা মানুষকে হসপিটালাইজেশন করবেন, এটা আমার মনে হয় সাধারণ মানুষের পাশাপাশি যারা সাধারণ চিকিৎসক আছে এবং প্রাথমিক চিকিৎসা এই রোগীদের কী কী দেওয়া উচিত সে সম্পর্কে আমার মনে হয় যে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা মাঝে মধ্যেই দেখে থাকি একটা বার্নের রোগীকে সাধারণ অন্য চিকিৎসকরা তাদের মেজারমেন্টটা করতে না পারার কারণে, তাকে প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার কারণে পরবর্তীতে কিন্তু এই রোগীগুলোকে আমাদের হারাতে হয়। তো
তো এটাও আমার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি সময় পাই তাই হয়তো এটা নিয়ে কথা বলতে পারি। নিঃসন্দেহে আমরা বার্ন নিয়ে আরও আলোচনা রয়েছে আপনার কাছ থেকে জানবো। তার আগে যেতে হচ্ছে বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ কথা বলছি পোড়া রোগীর চিকিৎসা নিয়ে। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে বলছিলেন যে আমাদের দেশে প্রায় 6 লাখের মতো প্রতি বছর মানুষ কোনো না কোনোভাবে বার্নে আক্রান্ত হচ্ছে। তার ভেতর 50,000 মানুষের হসপিটালে যাওয়াটি প্রয়োজনীয় বা হসপিটাল ভর্তি হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে সময়ের গুরুত্বটি কীরকম? ধন্যবাদ। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বার্নের ক্ষেত্রে। মানে দ্রুত চিকিৎসা দেওয়া, বিশেষ করে যাদের মেজর বার্ন হয়, আমরা যেটা আগেই বলেছি, মেজর বার্নের ডেফিনেশন অলরেডি আমরা বলেছি। এই পেশেন্টগুলোকে মানে আমরা বলি যে উইদিন 1 আওয়ার যদি আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই প্রসঙ্গে ট্রিটমেন্টটা কী হবে বলার আগে যদি আমরা জাস্ট একটা বেসিক কয়েকটা কথা বলতে পারি, যেটা বার্নের ক্ষেত্রে যেটা হয়, বার্নের ক্ষেত্রে যেহেতু শরীরের ত্বকের উপরিভাগটা পুড়ে যায়, আমরা জানি সবাই যে ত্বক একটা আমাদের শরীরের প্রোটেকশনের মেন একটা পার্ট, যে মানে এক্সটার্নাল ইনজুরি থেকে আমাদের শরীরকে রক্ষা করে। কিন্তু যখনই ত্বকটাকে এক্সপোজড হয়ে যাওয়ার ফলে এই যেমন ব্যাকটেরিয়া বা অন্যান্য ইনফেকশন হওয়ার একটা পসিবিলিটি থাকে, একই সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং আমরা যেটাকে বলি আমাদের প্রোটিন শরীর থেকে কিন্তু বের হয়ে যায়। এবং এইটা যে বের হয়ে যায়, তখন বের হয়ে গেলে আমাদের শরীরের যে সিস্টেমিক যে একটা ক্ষতি হয় সেটা উঠিয়ে মানে সেটা থেকে কাটিয়ে ওঠা বেশ কষ্ট। এই কারণে এর প্রাথমিক ব্যাপার হচ্ছে আমরা যেটা বললাম শুরুতেই, যে আপনি আসবেন, পরিষ্কার করে আপনার এটাকে কাভার করবেন, যেমন একই সঙ্গে আপনার এই যে পানি এবং শরীর থেকে পানি যায়, লবণ যায়, প্রোটিন চলে যাচ্ছে, এটাকে আপনার ঠেকাতে হবে। অর্থাৎ ইমিডিয়েটলি আপনাকে ফ্লুইড স্টার্ট করতে হবে, অর্থাৎ এই পানির ঘাটতিটা আপনাকে পূরণ করতে হবে। তা না হলে যেটা হবে, রোগী শকে চলে যাবে। শকে চলে যাওয়ার ব্যাপারটা হয়তো যেমন কি শক আমরা সাধারণভাবে সবাই বুঝে থাকি যে প্রেশার কমে যাবে, তার পালস বেড়ে যাবে, একটা সময় এমন হতে পারে রোগী কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। তো এইটার যদি আপনি প্রাথমিকভাবে করতে না পারেন, ঠেকাতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় যে রোগীর প্রথমে 3-4 দিন হয়তো ঠিক বোঝা যায় না, পরে 5 দিনের পর থেকে রোগীর ইনফেকশন হতে থাকে নানা ধরনের, এবং এই রোগীগুলো সেভ করা যায় না। সুতরাং এই যে আওয়ারটা, এই আওয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলি যে গোল্ডেন আওয়ার এটাকে। তো এই জন্যে যখনই মানে কোনো রোগীকে হসপিটালে দিতে হবে, এবং হসপিটালে দেওয়ার রুল খুব সিম্পল। আমরা আগেই বললাম যে যদি 10% হয় বাচ্চা এবং বয়স্ক, ভর্তির জন্য পাঠাতে হবে, এবং এইখানে কোনো ধরনের ডিলে করা যাবে না। গ্রামে কিন্তু আমরা এখনও পাই যে মানে কবিরাজি চিকিৎসা চলতেছে, মানে অনেকের পানিও খাইতে দেয় না, যে পানি খাইলে আরও পানি বেরোয় যাবে, এরকম একটা কনসেপশনও আছে। তো এই জন্য এই হিসাবটা করাটা জরুরি। এই হিসাবটাকে আমি একটা সিম্পল একটা উপায় বলে দিই। যে কোনো মানুষ যখন পুড়ে যাবে, তার কি পরিমাণে কত পার্সেন্টেজের পুড়ছে, এইটা সাধারণ মানুষের জন্য একটা সহজ উপায় আছে। যে মানুষটা আছে তার হাতের এই যে হাতটা, এই হাতের মাপটা নিয়ে, এই একটা হাতের মাপ হচ্ছে 1%। আপনি কোনো একটা জায়গাতে তার হাতের ছাপটা নিতে পারেন, সেটা দিয়ে আপনি শরীরের কোন কোন জায়গায় পুড়ছে এটা দিয়ে কিন্তু আপনি সিম্পলি, এটা আপনার একেবারে পারফেক্ট হবে না, মানে পারফেক্ট না, এটা রুল অফ হ্যান্ড আমরা যেটা বলি, এই হ্যান্ডের দিয়ে, রুল অফ হ্যান্ড দিয়ে আপনি এটাকে মাপতে পারেন। আপনি যখনই এটা পারবেন আপনি, এবং সাধারণ চিকিৎসকদের ক্ষেত্রে এরকম বেশি হলে কিন্তু মানুষ কিন্তু সাধারণ চিকিৎসকদের কাছে যায়। আমি এই কথাটা বিশেষভাবে বলবো সাধারণ চিকিৎসকদের। এবং আপনারা যখন হসপিটালে পাঠাবেন, বড় কোনো সেন্টারে পাঠাবেন, দয়া করে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে অবশ্যই রোগীকে মানে স্যালাইন স্টার্ট করে পাঠাবেন। আমরা সাধারণভাবে এটার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি হার্টসল দিতে, একটা রানিং হার্টসল দিয়ে আপনি পাঠাই দেবেন। যদি কোনো ক্রমে নাও থাকে, আপনার যা কিছু আছে আপনি নর্মাল স্যালাইনও দিতে পারেন, বাট আমরা প্রেফার করি হার্টসল দেওয়া। মানে হার্টসল দিলে আপনার বেটার হবে দিয়ে আপনি, কারণ পরবর্তী পর্যায়ে দেখা গেলো যে আপনি একটা রোগী আসতেছে 3-4 ঘন্টা দূর থেকে ঢাকার কোনো জায়গাতে বা কোনো মেডিকেল কলেজে, এই 3-4 ঘন্টা যদি সে কোনো ধরনের এই স্যালাইন না পায়, তার হাইপোভলিমিয়া হতে বাধ্য। এবং হাইপোভলিমিয়া হলে পরবর্তীতে যেটা হয়, আপনি জানেন যে শরীরের রক্তনালীগুলো অনেকটা কলাপস করে যায়, পরবর্তী পর্যায়ে আপনার এটাও একটা প্রবলেম হয়। এই জন্য এটা জরুরি, আপনি যখনই পাঠাবেন একটা রোগী কোনো হায়ার সেন্টারে, অবশ্যই আপনি
সেখানে তার প্রাথমিকভাবে তার শরীরটাকে ঢেকে দিবেন, পেন কিলার দিবেন, হ্যাঁ পেন কিলার দিবেন, পারলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন এবং একই সঙ্গে তার ফ্লুইড দিয়ে পাঠানোর ব্যবস্থা করবেন। তাহলে রোগীর পরবর্তী চিকিৎসা যারা করবেন তারা অনেকটাই ভালোভাবে করতে পারবে এবং রোগীর আউটকামের বিষয়ে আউটকামটা অত্যন্ত মানে ভালো আউটকাম হওয়ার একটা পসিবিলিটিস থাকে। বার্নের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে আমরা দেখেছি যে কন্ট্রাকচার তৈরি হয়, যে হয়তো প্রাথমিক চিকিৎসা বা প্রথমে চিকিৎসা করা হয়েছে তার প্রাথমিক সময়গুলোতে, পরবর্তীতে যে কিছুদিন পরে দেখা যাচ্ছে তার চামড়া জোড়া লেগে যাচ্ছে বা তাতে অঙ্গ স্বাভাবিক অবস্থানের থেকে ব্যতিক্রম জায়গাতে থাকছে। এই ডিসফিগারমেন্ট বা কন্ট্রাকচার এর চিকিৎসা কিভাবে করা যেতে পারে? ধন্যবাদ। প্রথম কথাই হচ্ছে যে আমাদেরকে এই ডিসফিগারমেন্ট প্রিভেন্ট করবার চেষ্টা করতে হবে, কারণ এটা খুবই জটিল। এই ধরনের ডিসফিগারমেন্ট থেকে আপনাকে নর্মাল অবস্থায় নিয়ে আসাটা খুবই জটিল একটা প্রক্রিয়া। তো কেন হয়? প্রথমত হয় যে আমরা এই যে বার্নের ব্যাপারে আমরা একটা বললাম যে পার্সেন্টেজের ব্যাপার, আর একটা হচ্ছে থিকনেসের ব্যাপার। যখনই ফুল থিকনেস বার্ন হয়, অর্থাৎ চামড়াটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, সেই চামড়া কিন্তু সেই রোগীকে কিন্তু আপনি ড্রেসিং করে বা করে চিকিৎসা করে লাভ হবে না। অর্থাৎ আপনাকে কি করতে হবে? আপনাকে সেই মরা চামড়াটা ফেলে দিয়ে আপনাকে শরীরের অন্য জায়গা থেকে ভালো চামড়া এনে চামড়া লাগিয়ে দিতে হবে। বার্নের বেসিক রুল হচ্ছে যে আপনি যখনই বুঝবেন যে আপনার কোথাও ফুল থিকনেস বার্ন হয়েছে, আপনাকে ইমিডিয়েটলি ওটা ফেলে দিয়ে আপনাকে চামড়া লাগিয়ে দিতে হবে, যেটা দেশের বাইরে করা হয়। কিন্তু আমাদের দেশের মেন প্রবলেম হচ্ছে যে আমরা রোগীর চাপ এত বেশি থাকে, আমরা যে প্রথম 5 দিনের মধ্যে এই কাজটা করবো অনেক ক্ষেত্রে আমরা করতে পারি না। না পারে আমরা কনজারভেটিভলি অর্থাৎ তাকে ড্রেসিং করে চিকিৎসা করতে যাই। তো সেক্ষেত্রে হয় কি, বিশেষত যে জায়গাগুলোতে ফ্লেক্সর সারফেস আমরা বলি, মনে করেন যে গলায়, আমরা এই জায়গাগুলো খুব প্রেফারেন্স দিই। আপনার গলায় যদি কোনো বার্ন হয় এবং আপনি যদি মনে করেন এই বার্নটা ফুল থিকনেস না ডিপ ডার্মাল আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে যে আপনি ওটা ফেলে দিয়ে আপনি আগে চামড়া লাগাই দেন। সমস্ত শরীরের সমস্ত জায়গাতে আপনি পারেন আর না পারেন, আপনাকে এই যে জায়গাগুলোতে কন্ট্রাকচার হয়, ফ্লেক্সর আমরা যেটাকে বলি, বেন্ডিং হয়, যেমন গলার মধ্যে হয়, হাতের এখানে হয়, পায়ের হাঁটুর পিছনের দিকে হয়, এই জায়গাতে যদি কোনো বার্ন, সন্দেহজনক বার্ন মনে হয়, তাহলে আমাদের উচিত হবে দ্রুত এটাকে এক্সারসাইজ করে বার্ন আমাদের চামড়া লাগিয়ে দেওয়া বা অন্য যে চিকিৎসা দেওয়ার উচিত সার্জিক্যালি সেটা করা উচিত। এবং স্প্লিন্টিং একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যখনই এটা হবে, হাতে হলে আপনার হাতে একটা প্লাস্টার দিয়ে আপনাকে এটা সোজা রাখতে হবে, তারপরে রেগুলার বেসিসে আপনাকে ফিজিওথেরাপি দিতে হবে যাতে এটা আটকে না যায়। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্ন চিকিৎসায় আমরা যদি বলি যে এবার একটু স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই, যে বার্ন চিকিৎসায় আমাদের স্বয়ংসম্পূর্ণতা কতটুকু? বার্ন চিকিৎসায় আমরা যদি উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করি, তাহলে ডেফিনেটলি আমরা এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ না। কারণ আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম যে বার্ন চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে আপনি বার্ন টিস্যুকে অতি দ্রুত বডি থেকে ফেলে দিবেন। এই ডেড টিস্যু বডিতে থাকার কারণে আমাদের বেশিরভাগ বার্নের মর্টালিটির কারণ কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে 50%-এর বেশি বার্ন আমরা খুব বেশি বাঁচাতে পারি না। কিন্তু বাইরের দেশগুলোতে বার্ন ওরা 80% পর্যন্ত বার্ন অনেক সময় বাঁচিয়ে ফেলে। তো কেন আমরা এটা পাচ্ছি না? তার প্রধানত কারণ হচ্ছে আমরা ওই আগের যে কারণগুলো বাদেও, যারা 50 বা 60%-এর বার্নের রোগী যখন শুরুতেই আমাদের এখানে আসে, তখন যে কাজটা করা দরকার সেই কাজ করার ব্যবস্থা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। কি করা উচিত? সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি বার্ন উন্ড এক্সিশন করে তাকে আর্টিফিশিয়াল যে স্কিন দেওয়ার ব্যবস্থা, সেটা কি আমরা বিদেশে যেটা করা হয় সেটা হচ্ছে ক্যাডাভারিক স্কিন। আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত স্কিন ব্যাংক তৈরি হয়নি। আমাদের যদিও ন্যাশনাল ইনস্টিটিউটে স্কিন ব্যাংকের জন্য বহু আগে থেকেই একটা ব্যবস্থা, অনেক টাকা খরচ করে কিন্তু আমাদের ন্যাশনাল ইনস্টিটিউটে একটা স্কিন ব্যাংক তৈরি করা হয়েছে। প্রচুর লোককে নানাভাবে প্রশিক্ষণও দিয়ে আনা হয়েছে, কিন্তু তারা আসলে এই জায়গাতে আমি বলবো ব্যর্থ হয়েছে। হ্যাঁ, মানে গত ইনস্টিটিউটটা 6 বছর আগে থেকে তৈরি হয়েছে এবং দেশের যারা নীতি নির্ধারক তারাও কিন্তু, অর্থাৎ বিগত সরকারের আমলে যদিও তারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছে কী কী দরকার, এবং তাদের ইনিশিয়েটিভে আমি বলবো খুবই পুয়ার ছিল। এইটা অত্যন্ত জরুরি দেশে একটা স্কিন ব্যাংক তৈরি করা, যেখানে মৃত মানুষের থেকে চামড়া সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করার দরকার, এবং একই সঙ্গে আর্টিফিশিয়াল স্কিন এবং অন্যান্য স্কিন রিলেটেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে আনা
উচিত। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ডার্মাল কিছু প্রোডাক্ট বিদেশে হয়, যেমন ওই যে আপনি যেটা বললেন যে কন্ট্রাকচার, ওই কন্ট্রাকচারের চিকিৎসা করতে গিয়ে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ডার্মিস ব্যবহার করি। অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে রয়েছি। কি করে বার্নের চিকিৎসা ব্যবস্থার সামনে আরও উন্নয়ন করা যায় সেটা নিয়ে পৃথক কোনো একদিন আপনার কাছ থেকে আমরা সময় চাইবো, জানবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আজ এই ব্যস্ততার ভিতরে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের দর্শকদের আলোকিত করেছেন। ধন্যবাদ আপনাকে, নেক্সাস টেলিভিশনের সমস্ত কলাকুশলী এবং একই সঙ্গে যে সমস্ত দর্শক দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।